আচ্ছা, স্ক্রিন শেয়ার আর একবার বলো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, পিপিটিটা, তাহলেই হবে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বেশ, চলো দেখো, আমাদের শুরু হবে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রায় শেষের দিকেই দু একটা কথা বলবো, আর তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস শেষ হবে, যে প্রেজেন্ট পারফেক্টে ঢুকবো এবং পারফেক্টের অনেক কিছু বলার রয়েছে। এই যে এই জায়গা থেকে শুরু হবে। আগের দিন আমরা দেখেছি স্ট্যাটিক ভার্বসের কথা। স্ট্যাটিক ভার্বসদের বলেছিলাম V4 হয় না, অর্থাৎ তার স্ট্যাটিক ভার্বসের সাথে কখনো আইএনজি অ্যাটাচ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু স্ট্যাটিক ভার্ব যারা অরিজিনাল অর্থ অনেক সময় প্রকাশ করে না, তখন তাদের V4 করা যায়। তো সেগুলো তো দেখিয়েছি কোনগুলো এক্সামে আসে। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে, এটা পুরো একটা স্ট্যাটিক ভার্বের লিস্ট, পুরো একটা লিস্ট তৈরি করে দিয়েছি। এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব, অর্থাৎ এদের কখনো আইএনজি ফর্মে বা V4 এ লেখা যাবে না। বিশেষ অর্থ বহন করলে সেটা আলাদা কথা, তবে বিশেষ অর্থ বহন যেগুলো করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ কখনোই যদি দেখো এই যে ভার্বগুলো রিডিং পড়বে, মুখস্থ অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, রিডিং পড়বে দুবার তিনবার, দেখবে মাইন্ডে গেঁথে যাবে। আর বেশিরভাগ ভাবই দেখবে কোনো মাইন্ডের সাথে রিলেটেড। হ্যাঁ, যেমন দেখো ফেয়ার, ভয় করা, ভয় করাটা কোনো মাইন্ডের সাথে রিলেটেড। ফরগেট, ভুলে যাওয়া, এটা মাইন্ডের সাথে রিলেটেড। গেজ করা, এগুলো অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে হিয়ার বানানটা HA হবে। তো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এদের V4 বা আইএনজি ফর্ম হয় না। তোমরা স্ট্যাটিক ভার্বসের ঠিক পরে এটা লিখে নেবে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেখানে চলছে ঠিক তার পরেই। এরপর আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিছু এক্সট্রা নোট আজকে প্রোভাইড করব। এক্সট্রা কিছু নোট দেখো আমি লিখে নিয়েছি যাতে সময়টা কম লাগে, ঝটঝট হয়ে যায়। এক্সট্রা নোট কি বলতে চাইছি, বলছে গেট, গ্রো আর বিকাম, এই তিনটে ভার্বের একটা কথা আমি এখানে বলবো। বাংলায় যেটা বলবো সেটা তোমরা লিখে নেবে। আমি আপাতত এখানে মুখে বলে দিচ্ছি, তোমরা পরে লিখে নেবে, কারণ এত বাংলা লেখা সম্ভব নয় এখানে। বলছে বর্তমানে কোনো জিনিস, কোনো একটা জিনিস তার লাগাতার ধরো বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ বৃদ্ধিকে আমরা কি বলবো, ইনক্রিজ। অথবা তো ঠিক লাগাতার তার বৃদ্ধি হচ্ছে, বাড়ছে, অথবা লাগাতার তার হ্রাস হচ্ছে অর্থাৎ কমছে, এরকম কিছু বোঝাচ্ছে। ধরো হ্রাসকে বলবো কি, ডিক্রিজ। তো যখনই কোনো কিছু, কোনো জিনিস লাগাতার তার বৃদ্ধি পেয়ে যাচ্ছে, থামা কোনো প্রশ্নই নেই, অথবা লাগাতার হ্রাস হচ্ছে, কমে যাচ্ছে, এরকম যদি কিছু বোঝায়, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ করা হয়। এটাই বাংলায় লিখে নেবে। কি লিখবে, যে বর্তমানের কোনো জিনিস লাগাতার বৃদ্ধি অথবা হ্রাস দেখানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তো সেক্ষেত্রে এই তিনটে ভার্বের ব্যবহার দেখা যায়, গেট, গ্রো অ্যান্ড বিকাম। দেখো উদাহরণ দিয়ে দিয়েছি, ঝটঝট হয়ে যাবে এগুলো, বিশেষ কিছু নেই। শি ইজ বিকামিং মোর অ্যান্ড মোর অ্যাম্বিশিয়াস। দেখো বিকামের আইএনজি ফর্ম আমি করেছি। এখানে অর্থটা কি বলতে চাইছে, শি ইজ বিকামিং মোর অ্যান্ড মোর অ্যাম্বিশিয়াস, মানে সে দিনের পর দিন উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে। অ্যাম্বিশিয়াস কথাটার অর্থ কি, উচ্চাকাঙ্ক্ষী, অর্থাৎ তার মনে ইচ্ছার বাসনা দিনের পর দিন বেড়েই চলেছে, লোভটা বেড়েই চলেছে, সেই জন্য বলছে শি ইজ বিকামিং মোর অ্যান্ড মোর অ্যাম্বিশিয়াস। তাহলে লাগাতার বৃদ্ধি পাচ্ছে, তার যে উচ্চাকাঙ্ক্ষা হওয়ার যে স্বপ্নটা, সেটা লাগাতার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। তো তখন আমরা প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। দেখো V4 ইউজ করা হয়েছে, তার আগে হেল্পিং ভার্ব ইজ এর ব্যবহার করা হয়েছে। উদাহরণটা লিখে নেবে। আরেকটা উদাহরণ দেখো, মাই গ্র্যান্ডমাদার ইজ গেটিং ওল্ডার অ্যান্ড ওল্ডার ডে বাই ডে। আমার ঠাকুমা দিনের পর দিন কি হচ্ছে না, বয়স্ক, বৃদ্ধ হয়ে যাচ্ছে। বৃদ্ধা, তাই তো, বৃদ্ধা হবে, গ্র্যান্ড মাদার আছে, বৃদ্ধা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাও লাগাতার কোন একটা জিনিসের বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এই জন্য আমরা কন্টিনিউয়াস টেন্সে ইউজ করছি, অর্থাৎ গেটিং V4 আর তার আগে ইজ, অ্যাম, আর তার মধ্যে এখানে মাই গ্র্যান্ডমাদার, থার্ড পারসন সিঙ্গুলার একটাই, যে জন্য ইজ বসলো। এই হচ্ছে ব্যাপার, বিশাল কিছু কাহিনী এখানে নেই। এখন আমরা নেক্সট ডেটে চলে যাব। নেক্সট পয়েন্ট দেখো, আরেকটা এক্সট্রা নোট নাম্বার 2। এখানে কি বলছে, সব কিন্তু কন্টিনিউয়াসই চলছে, কন্টিনিউয়াসের শেষের কিছু এক্সট্রা বলছি, যেগুলো তোমার পরবর্তীকালে চরম কাজে লাগবে, এক্সামে আসুক না আসুক। সাবজেক্ট, ইজ, অ্যাম, আর ওয়ান, এর একটা আমি এটা একটা কি, এটা একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা কিন্তু কন্টিনিউয়াস ব্যাপারটাকে শো করে। কন্টিনিউয়াস কি, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে,
সেরকম ব্যাপারটাকে শো করে। যেমন দেখো দ্য ফোন ইজ অন, ফোনটা অন রয়েছে, তাহলে ফোনটা তো অন এখনোই রয়েছে, অর্থাৎ ফোনটা অন হওয়ার কাজটা তো চলছে, তাই না? তো এই ক্ষেত্রে ইজ অন এই কথাটা বলে দেওয়ার মাধ্যমে কিন্তু কন্টিনিউয়াস টেন্সকে প্রকাশ করছে, সেন্সকে প্রকাশ করছে বললাম আমি। ওটাও V4 নেই, নেই কোনো ব্যাপার নাই, কিন্তু সেন্সটা তো সেই কন্টিনিউয়াস, যেহেতু অনটা এখনো তো অন হয়েই রয়েছে ফোনটা, এরকম। আর ক্লাসেস আর অন, তার ক্লাসগুলো এখন চালুই রয়েছে, তো চালুই রয়েছে, যে জিনিসটা চালুই রয়েছে সেই জিনিসটা এখন ক্লাসটা ধরো চালু রয়েছে, কিছুদিন পর তো অফ হয়ে যেতেই পারে, তো এটা তো টেম্পোরারি বা টাইম বাউন্ড অ্যাকশন। আর টেম্পোরারি বা টাইম বাউন্ড অ্যাকশনের ক্ষেত্রে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের সেন্সকে প্রকাশ করে অথবা স্ট্রাকচারটা হয়। এখানে স্ট্রাকচারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এখানে কোনো V4 ছাড়াই কিন্তু কন্টিনিউয়াস টেন্সকে প্রকাশ করছে অন এই ওয়ার্ডটা, ঠিক আছে? তো এই হচ্ছে এক্সট্রা নোট দুটো পয়েন্ট। আর কি আছে দেখি, আরেকটা এক্সট্রা নোট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ। এই জায়গাটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কি বলছি দেখো, পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আমি পরে বলছি, তার আগে তোমাদেরকে বলে দিই পজিটিভ অ্যাডজেক্টিভের পর দুখানা জিনিস বসতে পারে, হয় নাউন অথবা জিরান্ড। জিরান্ড কি না, ভার্বের 4 নম্বর ফর্ম যখন নাউনের কাজ করে। ভার্বের চ্যাপ্টারে আমরা পড়বো ডিটেলে, জিরান্ড থেকে অনেক কোয়েশ্চেন আসে। আপাতত মনে রাখো জিরান্ড হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি কিংবা ভার্বের 4 নম্বর ফর্ম যেটা নাউনের কাজ করে। তো পজিটিভ অ্যাডজেক্টিভের পর হয় নাউন বসবে কিংবা জিরান্ড বসবে, অর্থাৎ ভার্বের 4 নম্বর ফর্ম বসবে। তো পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আমি একটু লিখে দিই তোমাদের, অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে ডিটেলে পড়বো, পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে আপাতত লিস্ট করে দিই। মাই, পজিটিভ কথার অর্থ কি, পজিটিভ কথার অর্থ কি একটা অধিকারকে বোঝাচ্ছে। মাই, আওয়ার, এই দেখো এই ওয়ার্ডগুলো অধিকারকে বোঝাচ্ছে, ইয়োর আমার তোমার আমাদের, এগুলো অধিকার বোঝাচ্ছে, তো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। এটা ডিটেলে আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে বলবো, আপাতত এগুলো মনে রাখো পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার এরা পজিটিভ প্রোনাউনও হয়, কিন্তু ফর্মটা তখন চেঞ্জ হয়, পরে বলবো সেসব। দেয়ার, ঠিক আছে। আর ধরো তাহলে মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, বেশ, দেয়ার হলো। আর ধরো কোনো কারণ নাম নিয়ে নাও, রিতা, ধরো রিতা, তার সাথে অ্যাপোস্ট্রফি এস, রিতাজ, এটা হ্যাঁ অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, নাহলে কিন্তু হবে না, এটা পজিটিভ কেস বোঝাচ্ছে। কারণ শুধু যদি রিতা বলে, রিতা তো একটা নাম, তখন কিন্তু নাউন, বাট রিতার সাথে যখন রিতাজ এই ব্যাপারটা চলে আসছে অ্যাপোস্ট্রফি এস, তখন কিন্তু এটা দাঁড়িয়ে যাচ্ছে কিসে, পজিটিভ অ্যাডজেক্টিভে। এই হচ্ছে কাহিনী। তাহলে আমি কি বলছি যে পজিটিভ অ্যাডজেক্টিভের পর হয় নাউন বসাতে হবে অথবা কি বসবে, জিরান বসবে। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা দেখো, আই পোস্টপন্ড মাই ব্রাদার্স ড্যাশ টু দিল্লি, আমি আমার ভাইয়ের দিল্লি যাওয়াটা পোস্টপন্ড করে দিয়েছিলাম, এরকম একটা বলতে চাইছে। অপশন দেওয়া আছে দেখো 4টে, তাই তুমি জেনেই গেছো যে মাই ব্রাদার্স তার অধিকার বোঝাচ্ছে, তাহলে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভের পর কি বসে, হয় নাউন থাকলে নাউন বসবে, নালে জিরান বসবে, অর্থাৎ V4 বসবে। তাহলে আমরা জানি V4 মানে কোনটা, ভার্বের 4 নম্বর ফর্ম গোয়িং, তাই উত্তর হচ্ছে গোয়িং, ঠিক আছে। আর পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে, তার একটা উদাহরণ দিই, ধরো দিস ইজ মাই পেন, এটা আমার পেন, তাহলে মাইটা কি, মাইটা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইটা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এই যে পেনটা, পেনটা হচ্ছে তোমার কি, নাউন, তাই না? তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসলো, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পর V4 ও বসে, সেটা দুটো উদাহরণ দিতে হবে। অ্যাকচুয়ালি V4টা তো নাউনেরই কাজ করছে তখন ওখানে গিয়ে, ওই জন্য বসছে। যতটা পড়ালাম বোঝা গেল কিনা বলো, তাড়াতাড়ি বলবা, অনেক কিছু শেখাবো আজকে, ভোকাবুলারি করাবো না আজ, গ্রামার শেখাবো। বলো বোঝা গেল, ফিডব্যাক দাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার ওইটা একটু বলবেন, কোনটা? ওই যে যেটা বললেন কন্টিনিউয়াস ছাড়া অন অফ যেটা হচ্ছে ওটা একবার বলি যে না, ফোন ইজ অফ বা ফোন ইজ অন, এই সেটা তো একটু, হ্যাঁ এইটা হ্যাঁ, এটা হচ্ছে যে এই অন ওয়ার্ডটা একটা কন্টিনিউয়াস টেন্সের অর্থটাকে প্রকাশ করাতে পারে। যেমন দ্য ফোন ইজ অন, দ্য সুইচ ইজ অন, তাহলে এটা অন হয়ে রয়েছে, তাহলে অন হওয়ার কাজটা তো, ফোনটা অনই রয়েছে, তাহলে কাজটা তো চলছে। আবার কিছুক্ষণ পর আমি কিন্তু ফোনটা অফ করে দিতেই পারি। সো এটা একটা টেম্পোরারি অ্যাকশন, অর্থাৎ V4 ছাড়াই, ভার্বের আইএনজি ফর্ম ছাড়াই কিন্তু
ওয়ান ওয়ার্ডটা একটা কি করে দিতে পারছে, কন্টিনিউয়াসের সেন্সটাকে, অর্থটাকে প্রকাশ করে দিতে পারছে। বোঝা গেল? কিছু নেই এখানে, এখানে কিছু পরীক্ষা ঠিক আছে আসার মতো আহামরি কোনো স্যার, এটা ব্যাপার নেই। কিভাবে বুঝবো? এরকম দেখলে বুঝবো স্যার? এটা সেন্টেন্স এভাবে দেখলে বুঝতে হবে? হ্যাঁ, হার ক্লাসে হুম। স্যার অন মানে কি, তার ক্লাসটা চলছে, কিছুক্ষণ পর ক্লাসটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন তো চলছে, তাই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই আর কি। নেক্সট চলো ঠিক আছে। পরের যে নোটটা। হ্যাঁ বলো। স্যার অন ডিউটি, এটা সেই অন ডিউটি বোঝাচ্ছে, যেমন লেখা থাকে অন হ্যাঁ ডিউটি। হ্যাঁ, শি ইজ অন ডিউটি, মানে সে এখন ডিউটিতে রয়েছে, কিছুক্ষণ পর আবার অফ ডিউটি হয়ে যাবে। এটা হচ্ছে সেন্সটাকে নিয়ে আসছে কন্টিনিউয়াস। এটা পড়াচ্ছি বলে লাস্টের দিকে এক্সট্রা এগুলোকে বলে দিচ্ছি, কারণ কখন কোনটা কাজে লেগে যায়। এবার দেখো 4 নম্বর এক্সট্রা নোট কি, এটা কিন্তু এটাও ইম্পর্টেন্ট, আগেরটা যেমন ইম্পর্টেন্ট রইলো পজিটিভের ব্যাপারটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। দেখো স্টার্টস আর স্টার্টেড, আমি এখানে অ্যাকচুয়ালি কেন এইগুলো আনছি, স্ট্রাকচার গুলো আমি ভি4টাকে দেখাবার জন্য আনছি, এক নম্বর কাজ আমার, আর একটা কাজ দেখাবার জন্য আনছি কন্টিনিউয়াস অর্থকে প্রকাশ করছে এটা দেখার জন্য। যেমন আগেরটাতে ভি4 ছাড়াই দ্য ফোন ইজ অন, আমি কন্টিনিউয়াস সেন্স কে অর্থ প্রকাশ করতে পারলাম, আবার এখানে দেখো ভি4 কে দিয়ে আমি কন্টিনিউয়াস সেন্স বা অর্থকে প্রকাশ করাবো। এবার দেখো হি স্টার্টেড, যদিও এটা পাস্ট টেন্স, হ্যাঁ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো ব্যাপার নয়, পাস্ট ফর্ম। আমি এখানে অ্যাকচুয়ালি এটা দেখাতে চাইছি যে ভি4 বসে এই ওয়ার্ডগুলোর পরে, এখানে কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যাপারটা না, এটা কিন্তু এটাই মাথায় রাখবা যে স্যার তো স্যার এটা পাস্টে দিয়েছেন এই ভাবটা ভি2তেও দিতে হতে পারে, দেখো ভি1 এ হতে পারে, ভি5 এও হতে পারে, এটা ভি5, এটা ভি1, এটা ভি2, একবারে করিয়ে দিয়েছি যাতে আর পাস্টে গিয়ে না করতে হয় ওই পাস্ট কন্টিনিউয়াসের ব্যাপারটা দেখাতে। তো স্টার্টেড, এই ওয়ার্ডগুলো যখনই, এই ভার্বগুলো যখনই পাবা, এদের পর কিন্তু ভি4 বসাবা। যদি কখনো এরকম অপশন থাকে, যেমন এখানে আছে দেখো রিড, হ্যাভ রিড, রিডিং, অথবা টু রিড, এই অপশনটাও ধরো দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তুমি কি জানো, তুমি একটা জিনিস শিখে গেছো যে স্টার্টস বা স্টার্টেড, এটার পর যখনই কোনো ভার্ব আমি বসাবো সেটার কিন্তু ভি4 বসাতে হবে, ভার্বের 4 নম্বর ফর্ম অর্থাৎ আইএনজি ফর্মটা বসাতে হবে। স্টার্টেড, তাহলে আইএনজি ফর্ম কোনটা, রিডিং, সে পড়া শুরু করেছিল। যদি এটা প্রেজেন্ট সেন্সে লিখো তাহলে এরকম লিখবা, স্টার্টস রিডিং, সে পড়া শুরু করেছে, এটা। অর্থাৎ আমি বলতে চাইছি এগুলো স্টার্ট বা স্টার্টেড বা স্টার্টস এর পর সবসময় ভি4 দেবে, কি টেন্স আছে না আছে দেখার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে কাহিনী। তাহলে নেক্সট চলে যাচ্ছি, আশা করি এখানে কোনো সমস্যা নেই। এই থেকে আমাদের এখানে খতম হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর পরীক্ষায় কোনো রকম কোনো সমস্যা হবে না। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্র্যাকটিস সেট আগের দিন করিয়ে দিয়েছি, যারা নতুন তারা ভিডিওগুলো দেখো, বারবার বলছি, নাহলে কিন্তু অনেক জমে যাবে, পরে কিন্তু পারবে না। যথেষ্ট ব্যাপারগুলো, অনেক টাইম লাগবে নোট বানাতে, সেই জিনিসগুলোকে একটা নোট বানিয়ে নেবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে আমি শেষ করার চেষ্টা করব, কারণ সামনের সপ্তাহে পুজোর ছুটির ব্যাপার আছে, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভালো করে শুনবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনেক কিছু বলার আছে, অনেক, বসে বসে আমি এখনই স্লাইডই বানাচ্ছিলাম, ঘন্টা খানিক লেগে গেল এবং সাজাচ্ছিলাম। তোমরা সুন্দর করে নোটটা বানিয়ে নিবে যাতে তোমাদেরকে প্রবলেম না হয়। আমার অ্যাকচুয়ালি সাজানো নেই, আমার 4-5টা খাতা বইপত্র সব ছড়াছড়ি হয়ে রয়েছে। তো একে একে বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রত্যেককে আমরা ছোটবেলায় পড়েছি, আছো 29-1-8-6 যে ব্যাপারগুলো বাংলায় 29-1-8-6, আছো, আছে, আছি, এই ধরনের কথাগুলো পড়েছি, থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এটা আমরা পড়েছি। কিন্তু এটা ভুল, সেটা আমি প্রথম দিনেই তোমাদের সামনে আমি কিন্তু প্রমাণ করেছি। যেমন আজকে আরেকবার প্রমাণ করি, অনেকে নতুন আছো, আমি ভাত খেয়েছি। খুব ভালো কথা স্যার, এছি আছে, আমরা শিখেছি আছি আছি এইসব রইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি কি করে দেবো, আই হ্যাভ ইটেন রাইস। বাট যদি এরকম বাক্য থাকে, আমি গতকাল ভাত খেয়েছি, তখন কিন্তু তুমি যদি আছো আছে এইসব দেখে প্রেজেন্ট পারফেক্ট করে দাও, অর্থাৎ আমি বলতে চাইছি যদি তুমি এটা লিখো, আই হ্যাভ ইটেন রাইস ইয়েস্টারডে, গতকাল ইয়েস্টারডে, তাহলে কিন্তু টেন্সের পুরো মাথা মুন্ডু চটকে গেল, পুরো বাক্যটা ভুল হয়ে গেল। কারণ ইয়েস্টারডে মানে গতকাল, গতকালে
কাজ আজকে কিন্তু নেই, পুরো একদম কমপ্লিট হয়ে গেছে গতকাল ভাত খাওয়াটা। এখনো ভাত খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এর প্রভাবটা কিছুটা রয়েছে। আমি ভাত খেয়েছি মানে তুমি বলছো জাস্ট কিছুক্ষণ আগে খেয়েছি, জাস্ট পাস্ট, যেটাকে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে জাস্ট পাস্ট, এটা মাথায় রাখবে। আর এই জায়গাটা মানে কি, গতকাল মানে হচ্ছে মোর পাস্ট, একদম গতকাল ভাত খাওয়া হজম হওয়া সব হয়ে গেছে, আবার অন্য কিছু খেয়ে ফেলেছো, এরকম ব্যাপার। তো ইয়েস্টারডে দেখলে আমাদের হয় পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সের খেলে পাস্ট সিম্পল পাস্ট টেন্স যদি হয় তাহলে কেন হ্যাভ হ্যাজ হবে, হ্যাভ হ্যাজ তো হয় প্রেজেন্টে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট এখানে করা যাবে না। তাহলে এখানে কি করা যাবে, এটাকে তুলে দিতে হবে, কারণ সাবজেক্টের পর ডাইরেক্ট V3 বসে না, কি করতে হবে, V2 করতে হবে, আই এট রাইস ইয়েস্টারডে, এটা হচ্ছে সঠিক আনসার। তাই দেখো তাহলে এখান থেকে প্রমাণ হলো যে খেয়েছি খেয়েছো এইসব দেখে টেন্স করতে গেলে পুরো একদম গোল্লা হয়ে যাবে, পুরো মাথার উপর দিয়ে চলে যাবে, সারা জীবন টেন্স শিখেও বলবে শিখতে পারিনি। ঠিক আছে, নেক্সট দেখো এবার। তাহলে এবার আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো পড়বই, কি কাকে বলে ডেফিনিশন সবই আমরা এখানে তৈরি করব, বাট তার আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আইডেন্টিফিকেশন, যদিও প্রথম ক্লাসে করিয়েছি, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল করাচ্ছি তাই আরেকবার আমাকে বলে দেওয়া উচিত, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটু আমরা দেখে নিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটু আইডেন্টিফিকেশন নতুন একটা স্লাইডে দেখে নিই। দেখো প্রেজেন্ট পারফেক্ট, আমি বারবার বলেছি তোমাদের, কখনো ছোটবেলায় আমিও করেছিলাম, মুখস্থ করবে না গঠন, যে এটা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ এইসব থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, এটা থাকলে পাস্ট হয়, এসব করবে না। বারবার করে বলছি তুমি নিজে তৈরি করে নেবে, তোমাকে আমি শিখিয়ে দিয়েছি, কি শিখিয়ে দিয়েছি, যে একটা হ্যাভ ভার্ব বলে ব্যাপার রয়েছে। তার আগে অনেককে জিজ্ঞেস করবো এখানে, বা কি বলবো, তোমরা অনেকে ভুল জানো যে আই হ্যাভ এ পেন, তোমাকে পরীক্ষায় ধরো সিম্পল এই কোয়েশ্চেনটা দিল, বললো কি টেন্সে আছে, বা তুমি যখন বাচ্চাদের পড়াচ্ছ শেখাচ্ছ আই হ্যাভ এ পেন, তুমি বলে দিলে বাক্যে হ্যাভ আছে বা হ্যাজ আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে দিলে, বাট তুমি যে বিশাল বড় ভুল করলে সেটা তুমি নিজেও জানো না। এটা প্রেজেন্ট পারফেক্ট তুমি যেই বলে দাও তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল, কারণ হ্যাভ হ্যাজ দেখে কখনো প্রেজেন্ট পারফেক্ট বিচার করা যায় না। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট নয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে স্যার প্রেজেন্ট পারফেক্ট কখন হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তখনই হবে যখন হ্যাভ বা হ্যাজ এর পর V3 থাকবে, মেন ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, তখন এই টেন্সটার নাম হবে প্রেজেন্ট পারফেক্ট। স্যার পাস্ট পারফেক্ট কখন হবে, হ্যাভ হ্যাজটা হচ্ছে V1 আর V5, অ্যাকচুয়ালি হ্যাভ এর 5টা ফর্ম দেখাই তোমাদেরকে, ভালো করে শোনো, লজিক দিয়ে ব্যাপারগুলোকে ক্লিয়ার করি। হ্যাভ ভার্ব বলে ইংলিশে একটা ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব, আর আমরা জানি প্রতিটা ভার্বের 5টা করে রূপ। তাহলে হ্যাভ ভার্বের 5টা রূপ আমি একটু দেখিয়ে দিই তোমাদের, V1, V2, V3, V4 and the last V5. So V5, তাহলে আমরা দেখব হ্যাভ ভার্বের V1 মানে আমরা জানি শিখেছি, এগুলো সব আগেকার ক্লাসের প্রিভিয়াস নলেজ। V1 কে আমরা প্লুরাল ভার্ব বলি, আমরা জানি। আর দেখবা স্যার এবার হ্যাভ প্লুরাল না হ্যাজ প্লুরাল কি করে বুঝবো, আমি শিখিয়ে দিয়েছি তোমাদের, যে তুমি একটা উদাহরণ নিয়ে নেবে হি আর দে কে নিয়ে, যেমন দে, দে এর পর হ্যাজ হয় না, কি লিখি আমরা, হ্যাভ লিখি। তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে, আমাদের নিয়ম হচ্ছে হ্যাভ আর হ্যাভ এটা হচ্ছে প্লুরাল ভার্ব। কেন প্লুরাল ভার্ব, রুল হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। দেখো দে এর পর হ্যাভ এই কারণেই হয়, দে হচ্ছে প্লুরাল, একের বেশি, তার মানে দে প্লুরাল সাবজেক্ট, তাই এর পাশে হ্যাভ নাই, মানে হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে V1 মানে হচ্ছে হ্যাভ, মাথায় রাখবে। ঠিক এর উল্টো করে আমি যদি ভাবি হি এর পর কি হবে, হি এর পর হয়, এখানে লিখি, হি এর পর হয় হ্যাজ। কেন হয়, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে। তাহলে আমাদের রুল হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও হবে সিঙ্গুলার, তাহলে হ্যাজও হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর সিঙ্গুলার ভার্ব আমরা বলি V5 কে, তার মানে V5 হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর সিঙ্গুলার ভার্ব এখানে তার মানে আমি হ্যাজ। তাহলে হ্যাভ ভার্বের 5টা রূপের মধ্যে V1 হচ্ছে হ্যাভ, V5 হচ্ছে হ্যাজ, দুটো পেয়ে গেলাম। V2 হচ্ছে হ্যাড, V3ও হ্যাড, V4 আমরা জানি V4 কিভাবে তৈরি হয়,
V4 তৈরি হয় ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করে। তাহলে ভার্বের 1 নম্বরকে পুরো লজিক ছাড়া কিন্তু পড়াবো না, আমি বলে দিয়েছি। যে জিনিসের লজিক নেই সেটা আগে থেকে বলে দেবো যে এটা বেশি ভাববে না। তো V4 কিভাবে তৈরি হয়? ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করে। তাহলে ভার্বের 1 নম্বর কে? 1 নম্বর হচ্ছে হ্যাভ। তাহলে হ্যাভ এর সাথে আইএনজি যোগ করে দিলে কি হয়ে যাবে? হ্যাভিং। আর V5 হ্যাজ। তাহলে আমরা 5টা হ্যাভ ভার্বের ফর্ম পেয়ে গেলাম। এবার 5টা ফর্মের মধ্যে আমি জানি যে তোমার হ্যাভ V1 আর হ্যাজ V5। আর এটাও জানি কোন একটা বাক্যে তোমার হ্যাভ কি বলে ভার্বের মেন ভার্বের 1 নম্বর আর 5 নম্বর ফর্ম যদি থাকে তাহলে সেটা হয়ে যায় সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে এই বাক্যে আই হ্যাভ এ পেন, এই বাক্যে একটাই মেন ভার্ব আছে হ্যাভ, অন্য কোনো ভাব নেই, তাহলে ভাবতাম একটাই ভাব আছে হ্যাভ। আর হ্যাভ ক নম্বর? হ্যাভ হচ্ছে ভার্বের 1 নম্বর। আর ভার্বের 1 নম্বর যদি থাকে তাহলে আমরা কি দেখিয়েছি এখানে? ভার্বের মেন ভার্বের 1 নম্বর মানে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সেই জন্য আই হ্যাভ এ পেন হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট বললে ভুল হয়ে যাবে। ঠিক সেরকম করে হি হ্যাজ আ ল্যাপটপ, তার একটা ল্যাপটপ আছে, এটাও কি টেন্স? এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। কারণ দেখো হ্যাজ বাক্যে একটাই মেন ভার্ব হচ্ছে হ্যাজ। হ্যাজটা হচ্ছে ভার্বের 5 নম্বর। আর ভার্বের 5 নম্বর মানে কি টেন্স হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কিন্তু হ্যাভ হ্যাজ এইগুলোর পর কেউ কিছু বলছো? না বললে বললে বলো, না হলে মিউট করে দাও। এবার আমি যেটা বলছিলাম যে তাহলে হ্যাভ হ্যাজ কখন পারফেক্টে হবে? যখন এই যে হ্যাভ ভার্বগুলোর কথা বললাম, হ্যাভ ভার্বের পর যদি তুমি দেখো V3 রয়েছে, তখন কিন্তু এই V3টাকে আমি বলবো পারফেক্ট। তবেই বলবো পারফেক্ট। কিন্তু এবার স্যার পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট? তখন তোমাকে দেখতে হবে এই হ্যাভ ভার্বটা কি বসেছে V3 এর আগে। যদি হ্যাভ আর হ্যাজ বসে তারপরে V3 বসে, তার মানে আমি কি শেখালাম? যে হ্যাভ হ্যাজ এর পর যদি V3 বসে, V3টা হবে তোমার পারফেক্ট। এবার কি পারফেক্ট? আমরা জানি হ্যাভ আর হ্যাজ কখন হয়? হ্যাভ হচ্ছে V1, হ্যাজ হচ্ছে V5। তাহলে V1 আর V5 এরা কোন টেন্সে হয়? প্রেজেন্ট টেন্সে। তাহলে এটা কি পারফেক্ট হয়ে গেল? এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। পুরো লজিক দিয়ে বলে দিচ্ছি। এবার ঠিক সেরকম করে স্যার যদি হ্যাড প্লাস V3 থাকে, আমি তো একটু আগেই তোমাদের শিখিয়ে দিলাম হ্যাভ হ্যাজ এর 2 নম্বর ফর্ম কি? হ্যাড। ঠিক আছে? স্যার হ্যাড তো V3 হয়, এটা যদি V3 হয় এটাও V3, পরপর দুটো V3 হবে না। তার মানে এটা V2, এই হ্যাডটা V2। আর হ্যাভ হ্যাজ এর V2 মানে হচ্ছে হ্যাড, আর V2 মানে হচ্ছে পাস্ট টেন্স। তার মানে এটা V3টা তো পারফেক্ট, এটা পারফেক্ট। আর হ্যাড হচ্ছে পাস্ট, তাহলে কি পারফেক্ট হয়ে গেল? পাস্ট পারফেক্ট হয়ে গেল। তার মানে আই হ্যাড ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। তোমাকে যদি এটা জিজ্ঞেস করে এটা কি টেন্স, বলো তো কি টেন্স এটা? আই হ্যাড ওয়ার্কড হার্ড। বলো। স্যার পাস পারফেক্ট। একদম। আজকে অনেকে ক্লাস করছে না নাকি? উত্তর পাওয়া যাচ্ছে না কারণ 21 জন ক্লাস করছে, নতুন সে যারা কারণে স্যার উত্তর জয়েন দেয় হয়নি। প্রতিদিন। যাই হোক, সব রেকর্ডেড দেখবে এবং বলেছে স্যার আমরা একটু রিকোয়েস্ট করেছে 11ই ডিসেম্বর পর্যন্ত আমাদের রেকর্ডেড দেখতে হবে। একটু ওইদিকে অন্য ক্লাস পড়ে গেছে, সে ঠিক আছে, তোমরা দেখলেই হবে, আমার দায়িত্ব আমি ছেড়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি দেখলে ওয়ার্কড হচ্ছে V3, আর V3 মানে তাহলে স্যার বলেছে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর V3 থাকলে তবেই পারফেক্ট হবে। তাহলে ওয়ার্কড হচ্ছে V3 মানে এটা পারফেক্ট। এবার কি পারফেক্ট? হ্যাডটা স্যার পাস্ট ফর্ম, তাহলে কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট। এরকম করে পারফেক্ট টেন্স ইজিলি নির্ণয় করতে পারবে, কোনো অর্থ তোমাকে দেখতে হবে না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট নির্ণয় করা আমি শিখিয়ে দিলাম। যেখানে একবার চেক করে নিই, প্রেজেন্ট পারফেক্টটা আইডেন্টিফিকেশন হলো কমপ্লিট। এবার আমরা ডেফিনিশনটা স্টাবলিশ করব। এবার অর্থটাকে দিয়ে দেখব কিভাবে। নরমালি আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট পুরো ক্লিয়ার করে দিলাম যে কিভাবে বুঝবো। এবার ডেফিনিশন উইথ গ্রাফ, গ্রাফ দিয়ে ডেফিনিশন আমি তোমাদের এবার দিচ্ছি। আর যেটা একটা কথা বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্টে যদি নিজে থেকে কাউকে তৈরি করো, দাঁড়াও এক মিনিট,
সেখানেই বানায় একটা ডুপ্লিকেট স্লাইড করে দিই। বললে অনেক কিছু বলা যাবে, তাই তাড়াহুড়োর কোনো জায়গায় নেই, আস্তে আস্তে বলতে হবে। তাই তুমি যদি কখনো তৈরি করো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, তাহলে শিখেই গেছো যে পারফেক্ট হতে গেলে মেন ভার্বের 3 নম্বর ফর্ম চাই। বেশ হলো। এবার কি পারফেক্ট হতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। আর স্যার বলেছে পারফেক্ট টেন্স তখনই হবে V3 এর আগে যখন হ্যাভ ভার্ব থাকবে। এবার যেহেতু প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ভার্বের কে কে বসে? হ্যাভ বসে আর হ্যাজ বসে। হয়ে গেল। এবং এর আগে একটা কি দিয়ে দেবো? সাবজেক্ট দিয়ে দেবো। আর লাস্টে অন্য কোনো ওয়ার্ড থাকলে সেটাকে বলবো আদার ওয়ার্ডস। এই দেখো স্ট্রাকচার তৈরি হয়ে গেল। নিজে থেকে স্ট্রাকচার বানাবে, মুখস্থ করবে না, এতদিন মুখস্থ করেছো। নেক্সট দেখো, ডেফিনিশন উইথ গ্রাফটা এবার আমরা নিয়ে আসছি। ভালো করে বুঝতে হবে জায়গাটা। আমি একটা টাইম লাইন করছি। এখানে ধরো এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন কি স্যার? যদি কেউ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন তুমি যদি বলতে চাও তাহলে তোমাকে বলতে হবে যে যে একটা কাজ যেটা জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে, বাট তার প্রভাবটা এখনো প্রেজেন্ট টাইমে রয়েছে, বর্তমানে রয়েছে। মানে আমি বলতে চাইছি একটা কাজ, যে কোনো একটা অ্যাকশন এই পাস্টের ঘরে তোমার শুরু হয়েছিল, এইখানে শুরু হয়েছিল, কিন্তু এই প্রেজেন্টে যখন সেই কাজটা আসবে তখন কিন্তু শেষ হয়ে যাবে, কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই আমি এখানে লিখে দিলাম কমপ্লিট। এটা কোনো অ্যাকশন কোথায় কখন শুরু হয়েছে? পাস্টে শুরু হয়েছে, এবং সেই অ্যাকশনটা প্রেজেন্টের ঘরে এসে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু তার যে প্রভাবটা, এখানে লিখে দিচ্ছি, কিন্তু কাজের প্রভাবটা এখনো বর্তমান। সহজে ডেফিনিশন এস্টাবলিশ করে দিলাম, কাজের প্রভাবটা এখনো বর্তমান। মানে জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, জাস্ট পাস্ট কথাটা আমি বারবার ইউজ করছি, জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে। পাস্টে অ্যাকশন শুরু হয়েছে বাট এবং প্রেজেন্টে এসে কমপ্লিট হয়েছে, কিন্তু কাজের প্রভাবটা বর্তমান রয়েছে। এটা মাথায় রাখবে, কাজ কিন্তু চলছে না। আবারও বলছি, পাস্টে আমি এখানে লিখে দিই, পাস্টে অ্যাকশন স্টার্ট হয়েছে, প্রেজেন্টে অ্যাকশন কমপ্লিট। প্রেজেন্টে এসে অ্যাকশনটা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার যে প্রভাবটা কিন্তু এখনো সাস্টেন রয়েছে, অর্থাৎ বিদ্যমান প্রভাবটা কিন্তু এখনো রয়েছে। তখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। বাংলা অর্থ করে অনেক সময় পাওয়া যায় না, ওই জন্য আমি কিন্তু ইংলিশের ট্রিক গুলো দিয়ে দিলাম আগে থেকে। আরো দেবো অনেক কিছু, আরো ট্রিক দেবো কি করে বুঝবো কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা কিভাবে লিখবো। তাহলে এর ডেফিনিশনটা আমরা কি লিখবো? ডেফিনিশনটা তৈরি করি, চলো আরেকবার বলে দিই। কোনো অ্যাকশন এইখানে ধরো শুরু হয়েছে, এই পাস্টে শুরু হয়েছে, এবং শুরু হয়ে হতে 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 প্রেজেন্টে চলে এসেছে এবং শেষও হয়ে গেছে, বাট এর যে প্রভাবটা, এর যে ইম্প্যাক্টটা, প্রভাব ইংরেজি কি? ইম্প্যাক্ট। এর যে ইম্প্যাক্টটা সেটা এখনো বর্তমান, প্রভাবটা বর্তমান রয়েছে। একে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ডেফিনিশনটা ইংলিশে আমি একটু লিখে দিই। দেখো, ডেফিনিশনটা এরকম লিখবো, this tense shows, this tense বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলছি, this tense shows that an action or work, কোনো কাজ, অ্যাকশন বা ওয়ার্ক যাই বলো না কেন, সেটা স্টার্টেড, হ্যাজ ফিনিশড, শেষ হয়ে গেছে, হ্যাজ ফিনিশড in the past,
অতীতে শেষ হয়ে গেছে বা বর্তমানে আসার সময় শেষ হয়ে গেছে, বাট ইম্প্যাক্ট সাস্টেন্স, SUSTAINS, সাস্টেন্স মানে বিরাজমান, অন প্রেজেন্ট টাইম। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন। ঠিক আছে, আবার বলছি, দিস টেন্স শোজ দ্যাট, এই টেন্সটা শো করে বা বলে, কি বলে আমাদেরকে বাংলায় লিখে নেবে দরকার হলে, যে একটা অ্যাকশন অথবা একটা কাজ যেটাই হোক না কেন, হ্যাজ ফিনিশ ইন দ্য পাস্ট, অতীতেই কিন্তু শেষ হয়ে গেছে। এটা ধরো পাস্ট, কাজটা অতীতে শুরু হয়েছে, এই যে এইটা প্রেজেন্ট যদি হয়, ধরো এটা ধরো প্রেজেন্ট, এই দাগটা 2 নম্বর দাগটা, তাহলে কিন্তু কাজটা অতীতে শুরু হয়েছে এবং এই ঘরেই কিন্তু শেষ হয়ে গেছে, এটা অতীতের ঘর, আর এইখান থেকে প্রেজেন্টের ঘর শুরু। তো এই প্রেজেন্টের ঘরে এসে কাজটা কিন্তু পুরো কমপ্লিট, প্রেজেন্টের ঘরে এসে কাজটা আর চলছে না, মানে অতীতেই শেষ হয়ে গেছে কাজটা, প্রেজেন্টের ঘরে আর চলছে না, কিন্তু তার প্রভাবটা এই অতীতের বর্তমানে বা এই প্রেজেন্টে এই প্রভাবটা কিন্তু রয়েছে, তখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব। এটা কিন্তু মাথায় রাখবে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, অর্থাৎ ভাত খাওয়াটা আমার হয়ে গেছে, আমি তবেই তোমাকে বলতে পারছি। একটা উদাহরণ দিই, I have eaten rice just now, আমি এই মাত্র ভাত খেয়েছি। তুমি বলতে চাইছো, দেখো তুমি ভাতটা খাওয়া হয়েছে বলে তো বলতে পারছো যে আমি ভাত খেয়েছি, তাহলে তোমার কাজটা কিন্তু হয়ে গেছে, আমার তোমার কথা বলার আগে কাজটা তুমি শেষ করে দিয়েছো, বাট তুমি কিন্তু বলতে চাইছো আমার যে ভাত খাওয়ার পর যে প্রভাবটা রয়েছে এখনো হজম হয়নি, এখনো কিন্তু পেটের মধ্যে ভাতটা রয়েছে, এটাই বলতে চাইছো, জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মুহূর্তের কথা বলছো তুমি, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোন, আগের দিন করেছি টেন্স মার্কার, কোন ওয়ার্ড গুলো দেখলে কনফার্ম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই ওয়ার্ড গুলো বা সেই অ্যাডভার্ব অফ টাইম গুলোকে আমরা দেখে নেব টেন্স মার্কার হিসেবে। যতটা পড়ালাম বলো, কারোর কোনো সমস্যা হয়েছে কিনা বা আছে কিনা, তাড়াতাড়ি বলো। আছে? বলো কেউ একজন। না স্যার। চলো তাহলে টেন্স মার্কার ধরে ধরে পড়াচ্ছি যাতে প্রবলেমটা না অ্যারাইজ হয়, তোমাদেরও অসুবিধা হবে না বা আমারও বারবার বলতে হবে না। দেখো টেন্স মার্কার কোন জিনিসগুলো দেখলে শিওর যে সেই বাক্যের টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট, সেটা আমি লিখে দেব। প্রথমে আমি যেটা লিখব, রিসেন্টলি, এটা থাকবে, ইয়েট, অলরেডি, তারপর তোমার আপ টু নাও, জাস্ট নাও, এই আপ টু নাও, জাস্ট নাও আর শুধু নাও, এদের পার্থক্য আমি লাস্টে দেখাবো। আপ টু নাও আর জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, শুধু নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। লাস্টে আরেকবার বলবো এটাকে। রিসেন্টলি হলো জাস্ট আপ টু, জাস্ট আপ টু, জাস্ট আপ টু নাও করো, ভালো হবে, জাস্ট আপ টু নাও। তারপর না, এটাকে কেটে দিই কমাটাকে। তারপর তোমার নেভার, এভার, আর কিছু 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 লেটলি। তোমার ইজি হয়ে যাবে এই জিনিসগুলো দেখলে, যে তুমি ডিসিশন নিতে পারবে। অফ লেট, এগুলো লেটলি, অফ লেট, এগুলোর এই দুটোর মানে হচ্ছে সম্প্রতি, রিসেন্টলি যেটা লিখেছি সম্প্রতি, হ্যাঁ রিসেন্টলি যেটা। তো এইগুলো থাকলে আমরা কি করব, এটা শিওর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি তোমাদেরকে অলরেডি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শীট দিয়ে দিয়েছি প্র্যাকটিস সেট গ্রুপে, পরের দিন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শীটটা প্রথমেই আলোচনা হবে, ভালো করে ভিডিওটাই দেখে দেখে নেবে, ভালো করে দিয়ে নোট বানিয়ে নেবে, তাহলে তোমরা করতে পারবে এবং পারলে বাড়িতে করো, পেন্সিলে লিখে প্র্যাকটিস খাতায় লিখবে, দিয়ে পেন্সিলে উত্তরগুলো করে রাখবে, আমি যখন বলবো মিলিয়ে নেবে। আশা করি বুঝতে পেরেছো। তো ধরো স্যার, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার বলছি মার্কার, এই যে টেন্স মার্কার গুলো সেগুলো কি মুখস্থ করতে হবে? রিসেন্টলি এগুলো যে হ্যাঁ লেখালেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলো মুখস্থ ঠিক করলে তোমার ভালো হবে, আর যদি তুমি বুঝতে পারো তাহলে তো ভালোই। ঠিক আছে স্যার। এগুলো হচ্ছে টেন্স মার্কার। এবার দেখো টেন্স মার্কার গেল, এবার পরের স্লাইডে আমার মনে থাকবে না বলে আমি পরপর স্লাইডগুলো লিখে রেখেছি।
হ্যাভ উইথ ডিফারেন্ট সেন্স, দারুণ একটা জিনিস, দারুণ। এগুলো বইয়ে থাকবে না, বইয়ে সব বইয়ে পাবে না, সব রকম বইপত্র কোর্সপত্র সবকিছু ঘেঁটে ঘুটে নোট বানানো আমার। হ্যাভ উইথ ডিফারেন্ট সেন্স, এই জায়গাটা পুরাতন যারা তারা ভালো করে দেখো, তোমাদের কিন্তু এগুলো খাতায় লেখা নেই। যতবার পড়াবো তত রকম পড়াবো, তত ইনফরমেশন দেবো। সো যতবার ক্লাস করবে মজা পাবে, এটুকু গ্যারান্টি। আচ্ছা, ধরো হ্যাভ এর বিভিন্ন অর্থ কি। এই হ্যাভ ওয়ার্ডটা আগের দিন আমি দেখেছি, হ্যাভ ওয়ার্ডটা দেখবা খাওয়া দাওয়া এইসবের ক্ষেত্রে হ্যাভ কে ব্যবহার করা হয়েছে কন্টিনিউয়াস টেন্সে। তারপর তোমার স্বপ্নের ক্ষেত্রে, ড্রিমের ক্ষেত্রে হ্যাভ এর ব্যবহার হয়েছে। এবার একটু আমি এখানে একটু সেই ছকটা একটু করে দিতে চাই, মানে আরো অর্থ যেগুলো হয়। ধরো হ্যাভ এর অর্থ শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্টে হয় এটা নয়, আমি বলতে চাইছি যে অন্য অর্থ হয়, যেমন ইট বা ড্রিঙ্ক, খাওয়া বা পান করা, এরকম বোঝালে তুমি হ্যাভ কে ইউজ করতে পারো, কোনো ফ্রেজ হিসেবে ইউজ করতে পারো। যেমন আমরা দেখবা খুব এতে বলি স্পোকেনে, হ্যাভ এ লাঞ্চ, হ্যাঁ, হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ লাঞ্চ, এগুলো তো খাওয়া দাওয়া আর ড্রিঙ্ক করা, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ এ ড্রিঙ্ক, হ্যাভ এ মিল, হ্যাভ এ টি, হ্যাঁ, এইগুলো আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। আর কোথায় হয় হ্যাভ? 2 নম্বর হ্যাভ কে ব্যবহার করা হয় ডু ভার্ব বা টেক ভার্বের সাথে। ডু বা টেক এরকম অর্থ প্রকাশ করে, এরকম ডু মানে করা, টেক মানে গ্রহণ করা, এরকম অর্থ। যেমন ধরো স্নান করে নাও, তো করা অর্থ বোঝাচ্ছে, আমরা তখন ইউজ করি কি হ্যাভ এ বাথ। আর কি, কোনো কিছু করা, কাউ ওয়াশ করছো, কিছু পরিষ্কার করছো, হ্যাভ এ ওয়াশ। হ্যাভ এ শাওয়ার, হ্যাভ এ স্লিপ, তো এগুলো ডু আর টেক ভার্বের অর্থকে প্রকাশ করে। হ্যাভ এ স্লিপ, রেস্ট নাও, ধরো বললাম, তোমাকে বললাম রেস্ট নাও, তো নাও, নেওয়া ইংরেজি কি টেক, তাই তুমি কি ব্যবহার করবে, তুমি টেক না ব্যবহার করে হ্যাভ এ রেস্ট, টেক রেস্ট বলি আবার হ্যাভ এ রেস্ট, এইগুলো কিন্তু হ্যাভ এই অর্থগুলোকে প্রকাশ করতে পারে। 3 নম্বর এখনো আছে। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, ইংলিশে পুরো তোমাদের একদম কমপ্লিট নলেজ আসবে তবেই। শুধুমাত্র এই কটা বই কিনে এরর কারেকশন করতে যাও আন্দাজে, আর কতগুলো সিনোনিম অ্যান্টোনিম, ওভাবে হয় না ইংলিশ, 1 বছর ওই কারণে টাইম লাগবে বলেছি। 3 নম্বর পয়েন্ট দেখো, এনজয়, কোনো কিছু এনজয় করা বোঝাবে, তখন হ্যাভ ভার্বের ব্যবহার করবে। কিরকম, ধরো তুমি হলিডেকে এনজয় করছো, বলি না হ্যাভ এ হলিডে, তো হলিডেটা তো এনজয় করছো, ওই জন্য তো এনজয়ের অর্থটাকে প্রকাশ করতে হ্যাভ এর ইউজ করব। হ্যাভ এ গুড টাইম, ভালো সময়টা তোমার, সময় তোমার ভালো কাটুক, তার মানে কি তুমি সময়টাকে এনজয় করো, হ্যাভ এ গুড টাইম বলবো তখন। হ্যাভ এ নাইস ইভিনিং, হ্যাভ এ নাইস ইভিনিং, তো এগুলো সব এনজয় করা অর্থে কিন্তু আমরা হ্যাভ কে ইউজ করছি। আর আদার্স কিছু অর্থ হ্যাভ প্রকাশ করে, বলে দিই সেটা কি। আদার্স মিক্স, যেটা পাঁচমিশাল, ধরো বললো হ্যাভ এ টক, ওর সাথে একটু কথা বল, হ্যাভ এ টক। তারপরে ঝগড়া করার ক্ষেত্রে হ্যাভ এ কোয়ারেল, ঝগড়া হচ্ছে এরকম ব্যাপার বোঝাচ্ছে। তারপর তোমার কথাবার্তা শুরু করবা, হ্যাভ এ নাইস কনভারসেশন বা হ্যাভ এ কনভারসেশন, এইগুলো কিন্তু হ্যাভ এর সাথে ইউজ হয়। তাই হ্যাভ মানে যে প্রেজেন্ট পারফেক্ট, এটা কিন্তু মাথায় রেখো না। হ্যাভ ভার্বের কিন্তু কন্টিনিউয়াস টেন্সেও ব্যবহার দেখেছি আমরা, হ্যাভ ভার্বের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও ব্যবহার হয়, হ্যাভ ভার্ব কিন্তু এই সেন্সগুলোকেও প্রকাশ করে। হ্যাভ ভার্বের সমস্যা মিটলো। নেক্সট যেখানে যাব, স্ট্রাকচার। ধরে ধরে এখন শুধু দেখো, কেউ কিছু লিখতে যেও না, তাহলে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। টাইম নিয়ে অল্প অল্প করে বাড়িতে নোট বানাবে, এই জন্য সময় রয়েছে তোমাদের। এখন যদি সময় নাও থাকে, প্রাইমারি এক্সাম দাও, যতটা পারবে করে রাখো, না হলে পরে ভিডিও দেখবে, ফটাফট ফটাফট লিখতে লাগবে। এখন তো রোজ চলছে কোর্স, চাপ নেই, সবই করতে হবে। স্ট্রাকচার গুলো আমরা এবার একটু দেখে নেবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটু স্ট্রাকচার গুলো দেখে নেবো। আচ্ছা, আমি তার আগে তোমাদের দেখি কে কটা শিখলো, দু একটা প্রশ্ন করি, নাহলে হবে না। স্ট্রাকচারটা একটু কপি করে নিই।
ধরো আমি একটা কোয়েশ্চেন দিলাম, ছোটখাটো কোয়েশ্চেন গুলোই থাকে, আমরা বেসিক নলেজ থাকে না বলে এরর কারেকশন করে আসতে পারি না। ধরো বললাম দে লেফট দ্য সিটি রিসেন্টলি। আর একটা বাক্য ধরো দিলাম, মাই ফাদার gave me some brilliant pieces of advice just now. সে এত বড় বাক্য দিয়ে বলে পারিনি, পালে আসবে, আর কিছুই তো নাই, যা শিখেছি তার মধ্যে উত্তর ভরা আছে। ভয় কমন এরর না জানলেই ভয় লাগবে, আর কিছু না। এবার বলো 1 নম্বর বাক্যটা কি ঠিক না ভুল, আর ঠিক থাকলে ভালো, ভুল থাকলে কোথায় ভুল, তাড়াতাড়ি বলো। তারপর লেফট হবে ভার্বের 3 নাম্বার ফর্ম। স্যার ভুল আছে প্রথম একটা, সেকেন্ডটাও স্যার ভুল আছে স্যার। প্রথমটা বলো কোথায় ঠিক হবে। স্যার ওটা কোথায় দে ঠিক করবো? হ্যাভ লেফট দ্য সিটি হ্যাঁ they have রিসেন্টলি left the হবে। city recently। একদম, আমরা শিখে গেলাম, এই জন্য লিখে দিলাম টেন্স মার্কার। রিসেন্টলি দেখলেই তোমার মাথায় ক্লিক করবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে স্যার বলেছে হ্যাজ, হ্যাভ, V3, বাস এইটুকু মনে রাখতে হবে। তো সাবজেক্ট মনে রাখতে হবে না, কারণ সাবজেক্ট তো থাকবে এই বাক্যে, আমার তো মনে রাখার দরকার কি। টেন্স মানে হচ্ছে তোমাকে ভুল দেবে ভার্বের কাছে, তাই তুমি ভার্বটাকে মনে রাখলে টেন্স তোমার হয়ে যাবে। তাহলে এটা লেফট আছে, লেফট তো V2, তাহলে এটা কেন হবে, এটা হবে না। একটা হ্যাভ আসবে, দের পর হ্যাভ হয়, আর এই মেন ভার্বটা 3 নম্বর হবে। লিভের 3 নম্বর লেফটই হয়, মানে লেফট V2 আর লেফট হচ্ছে V3, এটা একই। এটা হচ্ছে এবার কারেক্ট আনসার। ঠিক সেরকম করে 2 নম্বরটা কি আছে দেখো, জাস্ট নাও। স্যার 2 নম্বরটা হ্যাস হবে, মাই ফাদার হ্যাস হবে স্যার। একদম, তাহলে আমি জাস্ট নাও শিখিয়ে দিয়েছি যে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মার্কার, শুধু নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা আগের দিন আলোচনা হয়েছে, আবারও বলে দিলাম। তো প্রেজেন্ট পারফেক্ট মানে এই ভার্বের কাছে যাব, দেখবো কোথায় ভুল আছে। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাজ, হ্যাভ, V3 হবে। মাই ফাদার যেহেতু একজন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব হবে সিঙ্গুলার। আমরা জানি হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, প্রথমেই বলেছি। আর হ্যাজ দিলেই তো শুধু হবে না, পারফেক্ট হতে গেলে তার পাশে V3 হতে হবে, অর্থাৎ গেভ এর 3 নম্বর ফর্ম হবে গিভ, গেভ, গিভেন। My father has given me some brilliant pieces of advice just now. এই ছিল ব্যাপার। এবার স্ট্রাকচারে চলে আসি। স্ট্রাকচারটা দেখো, গোটা চারেক স্ট্রাকচার আমাদেরকে সব জায়গায় ফলো করতে হয়, কারণ স্ট্রাকচার থেকে সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান প্রশ্ন আসে, কোনটা ঠিক। 4 রকম স্ট্রাকচারে বাক্য দিয়ে দেবে প্রেজেন্ট পারফেক্টে, হয়তো তোমাদের প্র্যাকটিস সেটে পাবে। প্রথমেই আমরা যেটা পড়ে নেব আগের মতোই, হ্যাঁ বাচক বাক্যের, প্রেজেন্ট পারফেক্টের হ্যাঁ বাচক বাক্যের গঠন। হ্যাঁ বাচক অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে জানি সাবজেক্ট বসে, পারফেক্ট টেন্স মানে হ্যাজ, হ্যাভ, আর পারফেক্ট হতে গেলে মেন ভার্বের 3 নম্বর হতে হবে হ্যাজ, হ্যাভ এর পরে, তারপর আদার ওয়ার্ডস আর ফুল স্টপ। এটা অ্যাফার্মেটিভ। 2 নম্বরে যাব নেগেটিভ। স্ট্রাকচার অনেকে হবে স্ট্রাকচার নিয়ে কি হবে, স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে, তার প্রমাণ প্র্যাকটিস এটা পেয়ে যাবে, বা আগেও দিয়েছি। নেগেটিভ কি দেখো, নেগেটিভ করতে গেলে আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম ইনডেফিনাইট করার সময়, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইটের, আচ্ছা আরেকবার বলে দিই, ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ নাবাচক বা প্রশ্নবোধক করার জন্য আমার একটা সাহায্যকারী ক্রিয়া দরকার হেল্পিং ভার্বের। আর প্রেজেন্ট ইনডেফিনাইট আর পাস্ট ইনডেফিনাইট এই দুটোর শুধুমাত্র হেল্পিং ভার্ব থাকে না, বাইরে থেকে আনতে হয় কাকে, ডু, ডাজ আর ডিড কে। ডু ডাজ প্রেজেন্ট ইনডেফিনাইটের হেল্পিং ভার্ব, আর ডিড পাস্ট ইনডেফিনাইটের হেল্পিং ভার্ব। কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট বা পাস্ট ইনডেফিনাইট নয়, প্রেজেন্ট পারফেক্ট, তাই এখানে অলরেডি হেল্পিং ভার্ব আছে, এখানে হেল্পিং ভার্ব হয়ে যাবে তোমার হ্যাজ আর হ্যাভ। তাই হ্যাজ আর হ্যাভ হেল্পিং ভার্ব অলরেডি আছে, আমি নতুন করে আর ডু ডাজ এগুলো নিয়ে আসবো না। তাই কি করব, হ্যাজ বা হ্যাভ এর পর নেগেটিভ করার জন্য নট বসিয়ে দেবো, আর তারপর V3 দেবো। এটা কিন্তু মাথায় রাখবে, অর্থাৎ হ্যাজ, হ্যাভ আর V3 এর মাঝে নট বসবে, কিন্তু এটা মাথায় রাখবা, কাবাব মে হাড্ডি। তারপর আদার ওয়ার্ডস, তারপর ফুল স্টপ। 3 নম্বর বাক্য ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক। একই কেস, ইন্টারোগেটিভ করার জন্য হেল্পিং ভার্বের প্রয়োজন,
আলাদা করে হেল্পিং ভার্বের কোনো প্রয়োজন নেই, বিকজ অলরেডি হেল্পিং ভার্ব এখানে রয়েছে। তো আমরা কি করব, প্রথমে হ্যাজ হ্যাভ কে টেনে নিয়ে আসবো। তারপর আমরা রুল জানি, সাবজেক্ট এদিকে চলে আসবে, শুধু ও পালিয়ে আসবে। তারপর V3, তারপর যা আছে তাই, কিছুই না, শুধু ওটাকে, কিন্তু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন যেহেতু কোয়েশ্চেন। 4 নম্বর স্ট্রাকচারটা আমরা দেখে নেব, যে ইন্টারোগেটিভ তো হবেই, তার সাথে নাবাচকও হবে, অর্থাৎ এর নাম দিয়েছি কি আমরা, নাবাচক প্রশ্নবোধক, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ। নাবাচক ইন্টারোগেটিভের ব্যাপারটা কি, নাবাচক ইন্টারোগেটিভের ব্যাপারটা সেই একই কেস, 3 রকম স্ট্রাকচার, 2 রকম স্ট্রাকচার, 3 রকম স্ট্রাকচার হবে, আলাদা জায়গা নিতে হবে, আলাদা জায়গা নেই। দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ 4 নম্বরের প্রথম স্ট্রাকচার আমি বলবো, ইন্টারোগেটিভ মানে হ্যাভ হ্যাজ আগে চলে এলো, খুব ভালো কথা। এবার নেগেটিভ যেহেতু নাবাচক, তাহলে একটা নট আসবে। এবার নটটা এই যে সাবজেক্টটা বসে তার আগে আসবে না পরে আসবে, সেটাকে নিয়ে প্রশ্ন। আমি বলেছিলাম এই সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে নট এর আগে আসবে, অর্থাৎ আমাকে এইখানে নট দিতে হবে সাবজেক্টের আগে। এটা কেটে ভালো করে লিখি, একটু জায়গা রাখি। এই যে সাবজেক্টটা বসছে, এই সাবজেক্ট অনুযায়ী দেখতে হবে, সাবজেক্টটা যদি তোমার নাউন হয় তাহলে নট কিন্তু তার আগে বসবে, অর্থাৎ এইখানে বসবে, হ্যাজ নট বা হ্যাভ নট সাবজেক্ট, তারপর তোমার V3 বসবে, তারপর আদার ওয়ার্ডস জিজ্ঞাসা চিহ্ন, একই জিনিস। 4 বি এর স্ট্রাকচারটা কি, স্যার আপনি বলেছিলেন হ্যাভ হ্যাজ যদি সাবজেক্টটা প্রোনাউন হয়, পি ফর প্রোনাউন, পি ফর পরে, তাহলে নট বসবে পরে, অর্থাৎ এইখানে নটটা দিতে হবে, তারপর তোমাকে দিতে হবে V3, তারপর আদার ওয়ার্ডস, তারপর জিজ্ঞাসা চিহ্ন। 3 নম্বর স্ট্রাকচার কি, স্যার আমি এই ঝামেলায় যেতে চাই না, নট আমাকে খুব কনফিউজ করে দিচ্ছে, আগে হবে সাবজেক্টের না পরে হবে, যদিও কনফিউজের কোনো ব্যাপার নেই, নাউন হলে আগে হবে, সাবজেক্ট প্রোনাউন হলে পরে হবে, এইটাই তো ব্যাপার, আর কিছুই না। তাহলে আমি কি বলবো, স্যার এই ঝামেলায় আমি যেতে চাই না, আমাকে আরেকটা শিখিয়ে দেন। তুমি তখন কি করবে, হ্যাভ আর হ্যাজ এর কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবে, তাহলে নটের ঝামেলা থাকবে না, মানে হ্যাভ নট কে একসাথে কি করে দেবে, হ্যাভেন্ট, হ্যাজ নট কে একসাথে কি করে দেবে, হ্যাজেন্ট, এরকম। তাহলে তোমার নটের ঝামেলা থাকলো না, সাবজেক্ট নাউন হতে পারে, এখানে সাবজেক্ট নাউন হতে পারে, সাবজেক্ট প্রোনাউন হতে পারে। তারপর V3, কি গো বুঝতে পারলে যতটা পড়ালাম, বলো। হ্যাঁ স্যার। বলো, স্যার স্যার ঠিক আছে, বলো। স্যার একটা আর একটা প্রথম যেটা করালেন না স্যার, ওই যে হি হ্যাজ লেফট দ্য সিটি রিসেন্টলি স্যার, তো স্যার ওখানে হ্যাঁ তো বললেন যে হ্যাজের পর V3 বসবে, তো স্যার ওখানে লেফট বসলো, লেফটটা কি V3 স্যার? যেটা একদম আপনি জানো না, ও স্যার না, লিভের ওই জন্য বেশ, দেখো লিভ, লেফট, লেফট, এটা V3, এটা V2, এটা V1, ক্লিয়ার। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট জায়গায় যাচ্ছি, ফ্রিকোয়েন্সি অফ টাইম, দারুণ একটা জায়গা। দেখো ফ্রিকোয়েন্সি অফ টাইম এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করব। ফ্রিকোয়েন্সি অফ টাইমটা কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার, ফ্রিকোয়েন্সি অফ টাইম গোটাটার মানে হচ্ছে কতবার, কোনো কাজ তুমি কতবার করছো, এরকম কিছু একটা সেন্স প্রকাশ করবে। তো ধরো কি বলছি আমি, যে ফ্রিকোয়েন্সি অফ টাইম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হবে। তোমরা সব এগুলো বাংলায় সুন্দর করে লিখে নেবে, যে ফ্রিকোয়েন্সি অফ টাইম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হবে। ফ্রিকোয়েন্সি অফ টাইমটা এবার কি, ব্যাপারটা হচ্ছে এরকম লিখে নেবে নোটটা, যে কোনো কাজ এক বা একাধিকবার ঘটে গেছে, এক বা, যারা পুরাতন আছো অফলাইনের ভিডিও দেখছো, তারা এই নতুন নতুন জিনিসগুলো তুলে নেবে, একটা করে পেজে লিখে পিন আপ করে দেবে।
এক বা একাধিকবার ঘটে গেছে। বা পরে যারা রেকর্ড দেখবে, অনেকে তো নেই, বা আরো ঘটার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, রয়েছে। এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। উদাহরণ দিই, তো ডাইরেক্ট উদাহরণ মানে একবারে দিয়ে দিচ্ছি, তিনটা এ নিয়ে, বাক্য নিয়ে। এটা লিখবো না, চোখে লাগছে। দেখো বললাম আই হ্যাভ ডান ইট ফর 5 টাইমস। আমি এটা 5 বার করেছি। 2 নম্বর উদাহরণ, আই হ্যাভ ডান ইট 5 টাইমস। এখানে 5 তুমি সংখ্যাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি লিখে দিয়েছি, এখন আর কাটলাম না। 5 টাইমস, এটা নিয়ে কোনো ব্যাপারই নয়। আরেকটা হচ্ছে আই হ্যাভ বিন ডুইং ইট ফর 5 টাইমস। তাহলে দেখো, তোমাদেরকে আজকে আমি জিজ্ঞেস করছি না, অনেকটা টার্গেট নিয়ে ইয়ে করছি, এগুলো ইজি আছে। দেখো একটু শোনো, তাহলে ইজি করে দেবো। ইজি তো ইজি নয়, কিন্তু ইজি করে দেবো ব্যাপারগুলো, যাতে গন্ডগোল না হয়। দেখো, কোনো কাজ এক বা একাধিকবার ঘটে গেছে বা আরো ঘটার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, এরূপ বোঝাবে, তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এখানে 3টে উদাহরণ দিয়েছি। একটাই বলছে আই হ্যাভ ডান ইট ফর 5 টাইমস, আমি এটা 5 বার করেছি। আরো করতে পারে, সে একবারে বলেনি করবো না। আমি এটাকে 5 বার করেছি, এই উদাহরণটাই আমি 3 রকম ভাবে লিখেছি। এবার যেহেতু কোনো জিনিস কতবার ঘটছে, 5 বার ঘটেছে, এরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা ইউজ করি, তাহলে কিসের জন্য এই ডুইং দিয়েছে? এই যে ডুইংটা, এটা তো V4, তাহলে এটা তো হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3 বাক্যটা ভুল, কারণ আমাদের কি চাই? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে হবে, কতবার কোনো কাজ করেছি বা করার সম্ভাবনা রয়েছে, এরকম বোঝালে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা তো আছে হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ এর পর V3, এটা তো প্রেজেন্ট পারফেক্ট আছে। তাহলে দুটো তো উত্তর হতে পারে না, কোনটা ঠিক স্যার? মনে রাখবে, এই ফরটা অতিরিক্ত লেখা হয়েছে, ফরটা হবে না, তাই একেরটা ভুল, দুয়েরটা হচ্ছে সঠিক আনসার। আই হ্যাভ ডান ইট 5 টাইমস, আমি এটা 5 বার করেছি, কোনো ফর বা কিচ্ছু দেবে না। বোঝা গেল? বলো তাড়াতাড়ি, ক্লিয়ার? বলো, কেউ একজন বলো। স্যার এটা একটু বলে দিন না আরেকবার, আমি তো কোনো কাজ একবার বা একাধিকবার ঘটে গেছে, ধরো তুমি 3-4 বার বাহুবলী সিনেমাটা দেখে নিয়েছো, এই নয় যে তুমি আর দেখবে না। তো কোনো কাজ 4-5 বার ঘটে গেছে এবং পরে আরো ঘটার সম্ভাবনা রয়েছে, এরূপ বোঝালে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবা। এবার দেখো, 3টের মধ্যে 4 নম্বর অপশনটাকে কেটে, 3টের মধ্যে 3 নম্বরটা ভুল এই কারণেই, কারণ দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট নয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আইএনজি চলে এসছে, প্রেজেন্ট পারফেক্টে তো আইএনজি আসে না, এই জন্য হলো না। 1 আর 2 এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কিন্তু ভুল হচ্ছে 1এরটা। কেন ভুল? কারণ যখন তুমি এরকম লিখবে আই হ্যাভ ডান ইট 5 টাইমস, কোনো ফর দেবে না, ওরা ফর দিয়ে দিয়েছে। 5 বারের জন্য করেছি এরকম নয়, ঠিক আছে? আই হ্যাভ ডান ইট 5 টাইমস, বাস, আমি 5 বার করেছি। বুঝতে পারলে? তাই দুয়েরটা ঠিক। হ্যাঁ স্যার বুঝেছি। নেক্সট, এই যে নাও, জাস্ট নাও আর আপ টু নাও এর ব্যাপারটা এবার বলি একটু। বলেছি জানো, তাও আমি এখানে আলাদা করে নোট, সুন্দর করে নোট বানাবে। আমি মাঝে মাঝে দেখবো কে কেমন নোট বানাচ্ছে। দেখো, নাও, জাস্ট নাও আর আপ টু নাও, আমরা প্রথমেই বলে দিয়েছি যে নাও থাকলে, এখানে লিখে দিই ভালো করে, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস,
গেল। আর জাস্ট নাও অথবা আপ টু নাও এরা কিন্তু হয় প্রেজেন্ট পারফেক্ট। এগুলো লিখা নেই, সব লিখে নিও। প্রেজেন্ট পারফেক্ট। উদাহরণ দিই একটা, আমি এখন লিখছি আই অ্যাম ড্যাশ নাও। তোমাকে একটাই ভার্ব দিচ্ছি আমি, রাইট, কারণ তুমি শিখে গেছো যে কোনটা হবে। রাইটের 5টা ফর্ম হয়, রাইট হয়, রাইটস হয়, রাইটিং হয়, রিটেন হয়, রোট হয়, তাই না? এবার আমি জানি স্যার বলেছে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে মেন ভার্বের 4 নম্বর, তাই রাইটের 4 নম্বর করে দেবো। রাইটের 4 নম্বর কি? রাইটিং। এই তো আমার অপশনের দরকারই নেই, একটা অপশনেই হয়ে যাচ্ছে। তার আগে হেল্পিং ভার্ব আছে কিনা একবার দেখে নেওয়া, কারণ ডাইরেক্ট V4 হয় না। এই যে আছে হেল্পিং ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের হেল্পিং ভার্ব আছে, কারণ নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। একটা উদাহরণ দেখো, আই ড্যাশ হিম অনলি one letter up to now. আপ টু নাও মানে এখনো পর্যন্ত, ঠিক আছে? আমি এখনো পর্যন্ত তাকে একটা লেটার সেন্ড করেছি, এরকম একটা বলতে চাইছে। এই তোমাকে অপশন দেবে, আমি এখানে অপশন দিচ্ছি তোমাকে। সেন্ট, হ্যাভ সেন্ট, উই শ্যাল সেন্ড। বলো কি হবে? সেন্ট, হ্যাভ সেন্ট, শ্যাল সেন্ড। স্যার হ্যাভ সেন্ট। একদম, হ্যাঁ, শিখেই গেছি যে আপ টু নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেন্ট শুধু হয় না, এটা V2, হ্যাভ সেন্ট একটাই অপশনে আছে, শ্যাল হয় ফিউচার টেন্সে, তাই হলো না? এই তো ব্যাপার। যারা সেন্টের 3টে ফর্ম জানো না, মাথায় রাখবে। সেন্ট, 2 নম্বর হচ্ছে সেন্ট, 3 নম্বরও সেন্ট। নেক্সট জায়গায় চলে যাবো আমরা, অলরেডি, লেটলি, অফ লেট। এই দুটোর মাথায় রাখবা। দেখো প্রথমেই বলে দিই, লেটলি আর অফ লেটকে নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই, অনেক বলে দিয়েছি, আরেকবার এখানে বলে দিই। লেটলি মানে সম্প্রতি, অফ লেট মানে সম্প্রতি, মানে রিসেন্টলি। বাংলায় বললে সম্প্রতি, ইংলিশে বললে রিসেন্টলি। তাহলে এরা থাকলে, রিসেন্টলি থাকলে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এরা থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা তিনজনই প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার হয়। অলরেডির ব্যাপারটা একটু বলার আছে। অলরেডি থাকলেও প্রেজেন্ট পারফেক্ট, লিখে দিলাম, কিন্তু এর গঠনটা একটু মনে রাখতে হবে। এর গঠনটা কিরকম? ধরো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, এরপর অলরেডিটা ঢুকে যাবে, তারপর V3, তারপর আদার ওয়ার্ডস। এই জায়গাটা মাথায় রেখো। এমনও দেখেছি কোয়েশ্চেন দিয়েছে, এ বাবা কোথায় চলে গেলাম, হ্যাঁ, এমনও দেখেছি কোয়েশ্চেন দিয়েছে, ধরো একটা কোয়েশ্চেন দিয়ে দিল, আই হ্যাভ অলরেডি সিন ইউ, আমি তোমাকে অলরেডি দেখেছি। আরেকটা বাক্য দিয়ে দিল, আই অলরেডি হ্যাভ সিন ইউ। আরেকটা দিল, আই হ্যাভ সিন ইউ অলরেডি। কোনটা হবে গো? অপশন এ, ওয়ানটা হবে স্যার। অপশন এক একটা হবে, কারণ অলরেডি এখানে ওয়াইটা ওঠেনি অলরেডি। হ্যাঁ, আই সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ, তারপর অলরেডি, তারপর V3, এটা কিন্তু মাথায় রেখো, ভুল হয়ে যায় না যেন। এই হচ্ছে অলরেডি এর ব্যাপার, পুরো খুঁটিয়ে করানো হচ্ছে। কিন্তু ইয়েট এর ব্যাপারটা বলি এবার। ইয়েট কখন ব্যবহার করব? দেখো ইয়েটকে তুমি সাধারণত যদি প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করো, তাহলে তুমি ইয়েটকে বাক্যের শেষে বসবে। ধরো ইয়েট বাক্যের শেষে কখন হচ্ছে, কখন হচ্ছে আমি বলে দিই। বিশেষ করে এই ইয়েটটা নেগেটিভ আর ইন্টারোগেটিভ, নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো সব নেই, আজকে নতুন করাচ্ছি, পুরাতনদের বারবার করে বলছি লিখে নিও।
গাফিলতি করো না। নেগেটিভ আর ইন্টারোগেটিভ এই দুটো ক্ষেত্রে ইয়েরটার পজিশন দেখবো, ইয়েরটা কিন্তু শেষে বসবে। অর্থাৎ উদাহরণ হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে এরকম: সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, নট, V3, কোনো আদার ওয়ার্ডস, লাস্টে ইয়েট। ঠিক আছে, ইয়েটের পজিশনটা এটা দেখো, নাবাচক বাক্য নট এসছে, ঠিক সেরকম করে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েটের পজিশনটাও শেষে কিরকম হবে দেখো: হ্যাভেন্ট, হ্যাজেন্ট। ঠিক আছে, আর এটা এটা বলে দিই, নেগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। এটা শুধু নেগেটিভ যেমন হলো, আর এটাতে নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ, এটা লিখে নেবে, নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যটা হতে হবে। তাই দেখো, হ্যাভেন্ট, হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট V3, দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ, নাবাচক আছে আবার কোয়েশ্চেনও করছি, তাই এখানে লিখে নেবেন নেগেটিভ ইন্টারোগেটিভ IN। সাবজেক্ট V3 হলো, অবজেক্ট হলো, আদারওয়াইজ বলে দিই এখানে ইয়েট। ব্যাস, এই পজিশনগুলো মাথায় রাখতে হবে। এখানে দেখো ইয়েট এর লাস্টে, কখনো যদি তুমি দেখো ইয়েট দিয়ে কোনো কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেন করেছে, নাবাচক কোনো কোয়েশ্চেন করেছে, ইয়েটকে যেখানে সেখানে বসিয়ে দিয়েছে, কেটে দেবে। দেখবে যেই যেই উদাহরণে ইয়েট শেষে আছে সেই বাক্যটাই বা সেই অপশনটাই কারেক্ট হবে। এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার, ইয়েটের বাক্যের শেষে কখন হয় না, এবার সেটাও একটা বলে দিই। এবার এটাও দেখো, ইয়েটের তিনটে ব্যাপার আমি বলছি, খুঁটিয়ে বলে দিচ্ছি। এটা 3 নম্বরটা আলাদা জায়গায় লিখি। ইয়েটের 3 নম্বর ব্যবহার দেখো, বলছে হ্যাভ হ্যাজ এর পরে ইয়েট বসতে পারে, হ্যাভ হ্যাজ এর পরে ইয়েট বসতে পারে, কিন্তু যদি হ্যাভ হ্যাজ এর পর যদি ইয়েট বসে, তারপরে কি ঘটবে? 2 প্লাস V1 নেবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাভ হ্যাজ এর পরে যদি ইয়েট বসে, তাহলে 2 প্লাস V1 বসবে, এটা মাথায় রাখতে হবে। চলো আমরা দেখে নিই উদাহরণ। উই ড্যাশ ইয়েট টু ডিসাইড হোয়াট অ্যাকশন টু টেক। কি সিদ্ধান্ত নিতে হবে, কি অ্যাকশন নিতে হবে, আমরা সেটা কিন্তু এখনো ডিসিশন করিনি, এরকম বলতে আছে। তো এখানে কি দেখো, এখানে যে যে ইয়েটটা বসবে, তোমাকে অপশন দিয়ে দেবে এরকম, হ্যাভ, অপশন দিয়ে দিল হ্যাভ নট বিন, তোমাকে অপশন দিয়ে দিল উড, আজে বাজে অপশন দিয়ে দিল ধরো। তাহলে তুমি জানো যে ইয়েটটা বসে পারফেক্টে, তো পারফেক্টের জন্য আমরা কাকে চুজ করব? হ্যাভ কে। নট বিন হবে না, নট কিন্তু ইয়েটে আসবে না, এটা মাথায় রাখবা। তাহলে উই কি হবে এখানে উত্তর? উই হ্যাভ। তাহলে আমরা যেটা বলতে চাইলাম যে ইয়েট বাক্যের শেষে বসলো কখন? প্রশ্নবোধকে আর নাবাচক, এই নেগেটিভে নাবাচকে আর নাবাচক প্রশ্নবোধকে। আর নর্মাল যদি নাবাচক না হয় বাক্যটা বা প্রশ্নবাচক না হয়, তখন কিন্তু ইয়েট বসতে পারে মিডিল দিকে, মানে কখন কোথায়? হ্যাভ এর পরে, কিন্তু তারপরে 2 প্লাস V1 থাকতে হবে। দেখো, টু ডিসাইড, 2 প্লাস V1 রয়েছে। এটা হচ্ছে ব্যাপার। আর কিচ্ছু ইয়েট দিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না। তিনটে ইয়েটের ক্লিয়ার করলাম। বলো, কারো অসুবিধা হলে বলো। এবার ইয়েটের ব্যাপার নিয়ে কারো প্রবলেম থাকলে বলো। স্যার ওখান থেকে কমন এরর আসবে নাকি স্যার ইয়ের ব্যাপারটা? সবই আসতে পারে এখন, সবই আসতে পারে। তোমাকে শূন্যস্থান দিয়ে দিতে পারে, আমি যেভাবে নিচেরটা দিলাম, অথবা ইয়েরটাকে দিয়ে দিল, হ্যাঁ কমন এররে দিয়ে দিল, বাক্যে প্রথমে দিয়ে দিল, এরকম করে তো সব রকম আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট এগিয়ে যাই, কারো যদি প্রবলেম না হয়। এবার যেটা করব, সিন্স আর ফর, খুব দারুণ একটা জিনিস বলতে চলেছি সিন্স আর ফরের ব্যাপারে। নাহলে সিন্স আর ফরটা একটু বড়, নেক্সট দিন করলে হবে। এটা দেখে নাও, সিন্স আর ফরটা আমাকে মনে করে দেবে তো
যদি ভুলে যায়, আচ্ছা রেকর্ডিং হচ্ছে কিনা দেখি আগে, যেটা আসল। হ্যাঁ, মনে করে দেবে আমাকে তোমরা নেক্সট দিন যে স্যার সিন্স আর ফরেরটা বলবেন বলেছেন, ওটা লাস্টে বলাটাই বেস্ট হবে, কারণ ওটা অনেকটা বলতে হবে এবং অনেক কিছু লেখানোর ব্যাপার আছে এবং প্রিপোজিশনটা ওখানে কভার হবে সিন্স ফরের। এবার দেখো দিস ইজ, পরের রুলটা দেখো, দিস ইজ অবলিক ওয়াজ দ্য ফার্স্ট টাইম, তারপর দেখো দ্যাট, তারপর একটা ক্লজ। ক্লজ মানে কি? যার মধ্যে সাবজেক্ট থাকবে এবং যার মধ্যে প্রেডিকেট থাকবে। প্রেডিকেট মানে কি? প্রেডিকেটের ভেতরে আবার কে থাকে? ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। ছোটবেলায় আমরা পড়েছি সাবজেক্ট ছাড়া বাকি অংশটা সবটাই প্রেডিকেট হয়ে গেছে, তাহলে সাবজেক্ট ছাড়া বাকি অংশটা কে কে থাকবে? ভার্ব থাকবে, আদার ওয়ার্ডস থাকবে। এবার দেখো এখানে আমি কি বলতে চাইছি, যে কখনো যদি দেখো দিস ইজ বা দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম এরকম কিছু বোঝাচ্ছে, একটা উদাহরণ দিই তাহলে তোমাদের কাছে একটু ক্লিয়ার করতে পারবো। দিস, এটা পরীক্ষায় এসেছিল এই কোয়েশ্চেনটা, দিস ইজ দ্য সেকেন্ড time we saw such an interesting man. We saw, এখানে দ্যাটটা হতেও পারে নাও হতে পারে, হ্যাঁ আমি দিয়ে দিই দ্যাটটা, এখানে দ্যাট না দিলেও কিন্তু দ্যাটের সেন্সটাকে প্রকাশ করে, এটা একটা নিয়ম আছে ক্লজে বলবো। হ্যাঁ, দ্যাট দেওয়াও যা না দেওয়া যা অসুবিধা নেই। We saw such an interesting man, এই ধরনের ইন্টারেস্টিং মানুষ আমি দ্বিতীয়বার দেখছি, এরকম বলতে চাইছে। দেখো তার মানে যে এটা আরেকটা থিওরিটাও চলে আসছে, যে তার মানে যে মানুষটাকে আমি আর দেখতে পাবো না তৃতীয়বার এরকম একটা মানুষ দেখতে পাবো না, তাও নয়। তো সব থিওরি বাদ দাও, মাথায় রাখবে দিস ইজ বা দিস ওয়াজ, এখানে বলবে কোনটা ভুল, এরও কারেকশন দিতে পারে, ঠিক আছে? তো দিস ইজ, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম এরকম, বা সেকেন্ড টাইম, শুধু ফার্স্ট টাইম বলে নয়, এখানে হতে পারে সেকেন্ড টাইম, এখানে হতে পারে থার্ড টাইম, এগুলো আসতে পারে। তারপর তোমার এখানে দিতে পারে, এগুলোকে বলা হয় অর্ডিনাল অ্যাডজেক্টিভ, এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ ফোর্থ, ফিফথ, আরো আসতে পারে, আরো আসতে পারে। তো এগুলোকে কি বলা হয় জানো তো? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। পরে আমি বলবো তোমাদেরকে অ্যাডজেক্টিভ চ্যাপ্টার, এখানে একটু জ্ঞানটা দিয়ে রাখি, অর্ডিনাল অ্যাডজেক্টিভ, এডিজে লিখে দিলাম আমি, হ্যাঁ। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, বা পাস্ট টেন্সে যদি বলো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, দিস ওয়াজ দ্য সেকেন্ড টাইম, যদি এরকম সেন্স প্রকাশ করে, তাহলে কিন্তু আমাদেরকে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? এই যে ক্লজটা লাস্টে যেটা আসবে বা যেটা হবে, সেই ক্লজটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ভুলটা কোথায় আছে বলো তো? স্যার শতে SAW। একদম I have seen such an interesting man. একদম। তাহলে দেখো এইখানটায় ভুলটা আছে, কারণ দ্যাট এর পর যে ক্লজটা আছে, দ্যাট এর পর যে ক্লজটা রয়েছে, দ্যাট এর পর যে ক্লজটা রয়েছে সেটা হতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এখানে আছে V2 মানে পাস্ট টেন্স আছে, তাই এটা ভুল। এখানে প্রেজেন্ট পারফেক্ট আনতে গেলে আমাকে একটা হ্যাভ হ্যাজ আনতে হবে, উই এর পর হ্যাভ আসে, আর মেন ভার্বের 3 নম্বর সি স সিন, এটা হচ্ছে ব্যাপার। দিস ইজ দ্য সেকেন্ড টাইম উই হ্যাভ সিন সাচ অ্যান ইন্টারেস্টিং ম্যান। এইরকম কোয়েশ্চেন বড় দিয়ে দেয়, দেখবা আছে ও প্রিভিয়াস ইয়ার্স গুলো দেখবা, কি কঠিন লাগে, কারণ জানো না তো যে এই প্রশ্নটা কোন চ্যাপ্টার, এটা যে টেন্সের চ্যাপ্টার। হ্যাঁ, টেন্সের চ্যাপ্টার মানে তোমরা ভাবো যে শূন্যস্থান দেবে, হ্যাভ হ্যাজ দেবে, মিউট করো, ওয়াজ ওয়্যার দেবে, এইসব ভাবো, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, এই প্রশ্নটাই তখন তোমরা কি কোথা থেকে হলো কিছু লজিক বুঝতে পারো না, আর বইয়ে উত্তর দিয়ে দেয় 1 ডি 2 সি, এই হচ্ছে কাহিনী। বোঝা গেল? এবার নেক্সটে যাবো। দেখো আর একটা ব্যাপার শোনো, যে আজকে ক্লাস শেষ করবো, দিস ইজ দ্য বেস্ট ওয়ার্স্ট অনলি, কারণ অনেক দিয়ে দিচ্ছে, এগুলো মাথার উপর দিয়ে চলে যাবে। প্রেজেন্ট পারফেক্ট পরের দিন ফার্স্ট আওয়ারেই শেষ করে দেবো, এবং প্রশ্নগুলো আছে যতটা করালাম প্রশ্নগুলো হয়ে যাবে। তো এটা করে দিই, বাকি থাকবে সিন্স আর ফরের ব্যাপারটা, আর সিন্সের এই একটা আলাদা ব্যাপার, ঠিক আছে? এখানে এটা থাকবে, তাহলে আমার মনে থাকবে। দিস ইজ দ্য বেস্ট ওয়ার্স্ট অনলি নাউন প্রেজেন্ট পারফেক্ট, ঠিক সেম এই একই কেস। ভালো করে শুনবে, তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে, this is the best picture
আই হ্যাভ নয়, এখানে আমি এটাকে শূন্য স্থানে রাখি। আই ড্যাশ দিয়ে অপশন দেবে। অপশন এ হ্যাজ এভার সিন, অপশন বি হ্যাভ এভার সিন, অপশন সি স, অপশন ডি স্যাল সি, এসব দেবে কিছু। তো আমি কি শিখে দিচ্ছি, দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ দ্য ওয়ার্স্ট। বেস্ট মানে সব থেকে ভালো, ওয়ার্স্ট মানে সব থেকে খারাপ। তো কোনো কিছু সব থেকে ভালো বা সব থেকে খারাপ এই ধরনের কিছু যদি বলতে চাই, বা অনলি তিনটে জিনিস মধ্যে বেস্ট থাকবে বা ওয়ার্স্ট থাকবে বা অনলি থাকবে, এই তিনটের মধ্যে কেউ একজন থাকবে। এখানে যেমন আছে বেস্ট, তারপরে নাউন থাকবে, দেখো পিকচারটা নাউন, তারপরে যে ক্লজটা আসবে সেই আগের মতোই, সেই ক্লজটা, এই যে ক্লজটা, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবার চারটে অপশনের মধ্যে আমরা জানি আয়ের পর হ্যাজ বসে না, এ কেটে গেল। আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, স হচ্ছে পাস্ট টেন্স, এটা কেটে গেল। তাহলে উত্তর হবে কি, আই হ্যাভ এভার সিন, অপশন বি। বুঝতে পারলে? বলো। সব ইজি করে করে দেওয়া আছে বা ইজি করে তৈরি করেছে, এর থেকে ইজি গ্রামার কোথাও পাবে না, কোথাও পাবে না, কিন্তু করে দেখো। স্যার বলো। বলছি আয়ের পরে কখন হ্যাজ বসে, যেমন আয়ের পরে আয় বলো। পাখি হতে পারতাম, তাহলে এখানে আই ওটা হ্যাভ, পাখি হয়ে তো আর আই হ্যাজ আই কখন হ্যাজ নাই, বসে? আয়ের পর ওয়ার বসে যখন কোনো অবাস্তব কিছু বোঝায়। আর আয়ের পর মানে হ্যাজ, হ্যাজ কি ব্যতিক্রম আছে? দাঁড়াও ভাবি, মিউট করে দাও। না, আয়ের কোনো উত্তর আসছে না। আই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, দাঁড়াও। আয়ের পর সাধারণত এম বসে, কিন্তু আয়ের পর আবার সাধারণত এম বসে, এটা সাধারণত, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আয়ের পর ওয়ার বসে। কখন? যদি কোনো অবাস্তব কল্পনা বোঝায়। আমি যদি পাখি হতাম, যেমন প্রাইমারিতে আসে আই, ইফ আই ওয়ার আ বার্ড, ঠিক সেরকম করে আয়ের পর কিন্তু ইজও বসবে, কিন্তু তখন কখন, যখন দেখো এইরকম থাকবে একটা কোটের মধ্যে। কেন বলতো, যখন তোমাকে বলবো আয়ের পর ইজ কখন বসবে, যখন তোমাকে বলবো যখন বলবো আই হচ্ছে ইংলিশ অ্যালফাবেটের 9 নম্বর লেটার, আই কোট দিয়ে দিলাম ড্যাশ ইজ বলছি, হ্যাঁ, 9th ইন ইংলিশ অ্যালফাবেট, ইংরাজি বর্ণমালায় আই হচ্ছে 9 নম্বর। তো যারা জানে না, বোঝে না, বেসিক জানে না, চোখ বন্ধ করে এখানে করে দেবে কি, হ্যাঁ আয়ের পর তো এম বসে, দিয়ে করে দিয়ে চলে আসবে। অপশন থাকবে এম, ইজ, হ্যাঁ অপশন কি কি থাকবে দেখো, এম, অপশন থাকবে ইজ, অপশন থাকবে ওয়াজ, অপশন থাকবে ওয়্যার, এসব। তো আয়ের পর এম কিন্তু হবে না, কারণ যদি তুমি এম বসাও দেখো কি হয়ে যাচ্ছে, আই এম 9th ইন ইংলিশ অ্যালফাবেট, আমি হচ্ছে ইংরেজি অ্যালফাবেটের 9 নম্বর, তাই কি? তুমি তো 9 নম্বর নাও। আই একটা এক্ষেত্রে লেটার, আই যখন কোনো লেটার হিসাবে ইউজ করা হবে আই কে, বা কোনো সিম্বল হিসাবে ইউজ করা হবে, বা আয়ের অর্থ যখন আমি হব না, আমি অর্থ প্রকাশ করবে না, তখন আয়ের পর হবে ইজ। কারণ ওয়াজ হবে না, আই ওয়াজ যদি দিতাম তার মানে আমি ছিলাম, তাই তাই এটাও হবে না, এটাও হবে না, ওয়ারও হবে না, আই ইজ। আইটা এখানে কিন্তু কিসের কথা বলছে, আমি বলছে না, এখানে আইটা একটা অক্ষরের কথা বলছে, আর বা লেটারের কথা বলছে বা সিম্বলের কথা বলছে, তখন কিন্তু এ থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারে ইউজ করছে, আমি নয় তখন, কারণ আমি তো ফার্স্ট পারসন। ঠিক সেই রকম অর্থে তুমি আইকে হ্যাজ আসতেই পারে যদি কখনো কোনো সেন্স ইউজ হয়, ধরো এরপর হ্যাজ হবে, দেখো স্যার কখন তখন কি বলছি। কোটেশনের মধ্যে থাকবে স্যার? হ্যাঁ থাকবে, যদি নাও থাকে, ভুল করে যদি নাও দেয়, তুমি বুঝতে পারবে অর্থ। আয়ের অর্থ যখন আমি হবে না, তখন আয়ের আয়ের অর্থ শুধুমাত্র এম হবে, যখন আয়ের অর্থ আমি বোঝাবে, বাস, বাদ বাকি কখনো এম হবে না, তখন বাকিগুলো ভেবে নেবে। আয়ের অর্থ অ্যাজ হতে পারে, ধরো এরকম দিল, আই হ্যাজ ইটস ওন পজিশন ইন ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেটে আয়ের একটা নিজস্ব পজিশন রয়েছে, ঠিক আছে, রয়েছে
কারো কিছু অধিকারে থাকা রয়েছে বললে হ্যাজ হয়, সেক্ষেত্রে আয়ের পর হ্যাজ হবে। আর আয়ের পর হ্যাভ তখনই দেবে যখন আয় আমি অর্থ প্রকাশ করবে, আমি অর্থ প্রকাশ করবে। তাহলে এখানে আমি অর্থ প্রকাশ করছে না, আয়ের পর হ্যাজ কখন হয় বুঝতে পারলে যে বলেছিলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গুড, এই হচ্ছে কাহিনী। আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে, অনেক কিছু শিখেছো। এরকম এক বছরে কত কি শিখবে ঠিক নেই, বহুত কিছু শিখবে। সকলে ভালো থেকো, পড়াশোনা করো, বেশি সময় নষ্ট নয়। আর তোমাদের সম্ভবত এক্সাম আছে আজকে, কি জানো, স্পেলিং এরর। আমি একটু পর তোমাদেরকে দিয়ে দেবো, যারা পড়েছো এক্সামটা দিও, যারা পড়োনি কিছু করার নেই আমার, একবার ঠিক করে আছে। এক্সাম হবে।